নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ ও এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রাথমিক ধাপে আমাদের বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্তভাবে আমরা বিজয় অর্জন করতে পারিনি, যেহেতু এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, গণ অধিকার পরিষদ শুরু থেকে গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তৎপর ভূমিকা পালন করে আসছে। এই লক্ষ্যে গত 5 ফেব্রুয়ারি জেলায় জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত 14 ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে, জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গত 22শে মার্চে ঢাকায় গণ অধিকার পরিষদ গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এবং দেশব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে। সর্বশেষ 9 মার্চ শুক্রবার দুপুর 2টায় গণমিছিল এবং পল্টন মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ, যার সাক্ষী স্বয়ং সাংবাদিক ভাইয়েরা এবং দেশবাসী। এছাড়া আওয়ামী লীগ গত 9 মে শুক্রবার দুপুর 2টায় গণমিছিল এবং পল্টন মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধে গতকাল প্রধান উপদেষ্টার দপ্তরে গণ অধিকার পরিষদের 5 সদস্যের প্রতিনিধি দল একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার এপিএস বরাবর এপিএস এর কাছে পৌঁছে দিয়েছে এবং যেটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে গতকালই পৌঁছে দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদ মনে করে গণহত্যার বিচার ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না হলে এই গণ অভ্যুত্থান অসম্পূর্ণ থেকে যাবে। তবে সরকারের এই সিদ্ধান্ত জাতীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হলে দেশ বিদেশে আরো বেশি গ্রহণযোগ্যতা পেত। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের সরকার, আন্দোলনের মাধ্যমে যে কোনো দাবি আদায় কিংবা রাস্তা অবরোধ করে যমুনা বা সচিবালয় ঘেরাও করে সরকারের জন্য এই ধরনের আন্দোলন অত্যন্ত বিব্রতকর। ঠিক একইভাবে জনগণের উপর সরকারের অনাস্থা প্রকাশ পায়। সুতরাং জনগণের সেন্টিমেন্ট বিবেচনায় আন্দোলন ছাড়াই সরকারকে যে কোনো জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। আমরা লক্ষ্য করছি যে কোনো দাবি আদায়ে আন্দোলন করা লাগছে। আমরা তো আন্দোলন করে এই সরকারকে বসিয়েছি, সুতরাং কেন যমুনা ঘেরাও করতে হলো, কেন সচিবালয় ঘেরাও করতে হলো, কেন গণ অধিকার পরিষদকে পল্টন মোড় অবরোধ করতে হলো, আমরা সেই প্রশ্ন সরকারকে রাখছি। সরকার কি তাহলে এইভাবে আমাদের আন্দোলন করতে হবে, রাজপথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে আর তারপরে দাবি মানবে? এটি সরকারের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয়। ভুলে গেলে চলবে না, আবারও কেন ছাত্র জনতাকে রাজপথে নামতে হলো। আপনারা জানেন গত 8 মে রাত 3টা 5 মিনিটে সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে
দামি রাষ্ট্রপতির হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়েছে। এই যে সরকারের সবুজ সংকেত, এই বক্তব্য এসেছে প্রায় অধিকাংশ গণমাধ্যমে। এই ঘটনায় রাঘব বোলদের বাঁচাতে 4 জন পুলিশের নিরপরাধ কর্মকর্তাকে প্রত্যাহার বা বদলি করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাদের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে এবং বুধর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর আওয়ামী চৈত্র থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ। প্রিয় সাংবাদিক ভাইরা, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, এই আন্দোলন নতুন করে শুরু হওয়ার একমাত্র কারণ দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সরকারের সবুজ সংকেত পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে। এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে। সুতরাং এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই। তার গাফিলতি নাকি সহায়তা ছিল, যেটাই হোক না কেন তিনি এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এখানে কজ অফ নেগলিজেন্স রয়েছে। সুতরাং তিনি কোনোভাবেই ওই পদে থেকে এর দায় এড়াতে পারেন না। দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শুধুমাত্র আব্দুল হামিদই না, ওবায়দুল কাদের সহ দামি এমপিরা কিভাবে পালিয়ে গেল, কেন এসব ঘটনার সরকারের কোনো সুষ্ঠু তদন্তের উদ্যোগ নাই? এক্ষেত্রে সন্দেহ থেকে যায় আব্দুল হামিদের মতন আওয়ামী লীগের দামি এমপি মন্ত্রীদের সরকার সেফ এক্সিট দিয়েছে কিনা। ইতিমধ্যে কিন্তু সেই সন্দেহ সংশয় রয়েছে। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে ছিল, তাকে কেন গ্রেফতার করা হয়নি? কেন আওয়ামী লীগের দামি এমপিরা, কেন 14 সালের সেই ভুয়া এমপিরা, 18 সালের নিশিরাতের এমপিরা, কেন 24 সালের দামি মামি স্বামী এমপিরা গ্রেফতার হচ্ছে না? এবং তাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনে তারা আমোদ ফুর্তি করছে, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, মাখামাখি করছে। কিভাবে তারা পালিয়ে গেল? আমরা এটিও জানি অভ্যুত্থানের পরে সেনা হেফাজতে 626 জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টাকে আমরা প্রশ্ন করছি, আপনি দায়িত্ব নেওয়ার পরে কেন সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেননি? তাদের কয়েকজন গ্রেফতার হয়েছে আর কয়েকজন পালিয়ে গেছে, কাদের সহযোগিতায় পালিয়ে গেছে? আমরা তার জবাব চাই। এবং যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, সেটা সরকারের সহযোগিতায় বা অন্য কোনোভাবে, আমরা এই পালানোর ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি। যারা সহযোগিতা করেছে তাদের কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। গণ অধিকার পরিষদ এদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা তথ্য পেয়েছি উপদেষ্টাদের কেউ কেউ রিফাইন্ড আওয়ামী লীগ এবং দামি এমপিদের পুনর্বাসনের সাথে সম্পৃক্ত। তারা উপদেষ্টাদের কয়েকজন দামি এমপিদের জামিন কাজে সহযোগিতা করেছে। সে বিষয়ে কিন্তু ইতিপূর্বে আমরা বক্তব্য রেখেছি, আমাদের কাছে তথ্য এসেছে, সরকারের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। উপদেষ্টা পরিসরে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের দশররা। সরকার এখনো পর্যন্ত আওয়ামী সুবিধাভোগী দামি নির্বাচনে সহযোগিতাকারী ডিসিএসপি, নির্বাচন কমিশনারগণ ও সচিবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখেছি 14 সালের সেই কমিশনারগণ, 18 সালের কমিশনারগণ এবং 24 সালের এই হাবিবুল আওয়াল কমিশনারগণ, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না?
এই 3টি অবৈধ নির্বাচনে যে সকল কমিশনাররা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ এই হাবিবুল আওয়াল রকিবউদ্দিনের মতন না হতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, এমনকি ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়ে হত্যা করা পুলিশ, র্যাব সদস্য, বিজিবির সদস্যদেরকে এখনো পর্যন্ত সরকার গ্রেফতার করতে পারেনি। প্রায় 2000 শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত র্যাব, পুলিশ, বিজিবির 2000 এই খুনি অফিসারদেরকে গ্রেফতার করা পর্যন্ত হয়নি। এর পিছনে কি কারণ রয়েছে আমরা সেটি জানতে চাই। আইন উপদেষ্টা বলেছিল পুলিশের মধ্যে 80% আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগের সদস্য, আওয়ামী পরিবারের, তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হচ্ছে না সেই প্রশ্ন আমরা করছি। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে। শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের ধ্বংস করা যাবে না। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেলেও তার পুরো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান রেখে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এভাবে চলতে থাকলে এই বিপ্লব যে কোনো সময় নস্যাৎ হয়ে যেতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, গণ অধিকার পরিষদ মনে করে এই অনভিজ্ঞ উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেশের সংকট মোকাবিলা করা কোনোভাবেই সম্ভবপর নয়। এই জন্য গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান করছে গণ অধিকার পরিষদ। আমরা এর আগেও বলেছি, সেই গণঅভ্যুত্থানের পরপরই বলেছি, এই সংকট মোকাবেলায় গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের সকলের প্রতিনিধিত্বে সরকার। আমরা মনে করি রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই উপদেষ্টা পরিষদের সংস্কার, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। সরকার যে কয়দিনই থাকুক না কেন, আমরা মনে করি এই সংকট মোকাবেলায় সরকার যদি আগামী 6 মাসও থাকে বা 8 মাস বা 10 মাস থাকে, এই সময়ের মধ্যেই জাতীয় সরকার গঠন করতে হবে অথবা উপদেষ্টা পরিষদের সংস্কার বা পুনর্গঠন করতে হবে। আরো দুঃখজনক, সরকারের মেয়াদ 9 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আহতদের পুনর্বাসনের কাজ নিয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করছি না। শহীদ পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকার এখনো শহীদ এবং আহতদের তালিকা তৈরির কাজ শেষ করতে পারেনি। সরকার প্রধান নিজেই বলেছেন এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কাজ তারা নাকি শুরুই করেনি। বিবিসি সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। গণহত্যার বিচারে আমরা লক্ষ্য করছি সরকারের দীর্ঘ সূত্রতা, আর এই জন্য আমরা দাবি করছি দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পূর্ণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে অবশ্যই 5টির অধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যদি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করতে 10 বছর সময় লাগে, তাহলে 10টি ট্রাইব্যুনাল গঠন করলে সেই বিচার 1 বছরের মধ্যে সম্ভব। কিন্তু ট্রাইব্যুনাল গঠনের সরকারের এই যে গড়িমসি আমরা লক্ষ্য করছি, আমরা মনে করি আওয়ামী লীগ যে অপরাধ করেছে দ্রুত সময়ের মধ্যে অবশ্যই তাদের বিচার সম্পন্ন করতে হবে। বিচার নিয়ে যত গড়িমসি হবে, তালবাহানা হবে, আওয়ামী লীগ কিন্তু তত ফিরে আসার সম্ভাবনা বাড়বে। সর্বশেষ আমি বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইরা, নির্বাচন নিয়েও একটি অনিশ্চয়তা বা ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের অংশীজনদের সাথে দূরত্ব কমানো। অন্যথায় এই ধোঁয়াশা ও অনিশ্চয়তা দেশের জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনবে না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিভাজন, আমরা লক্ষ্য করছি সরকারের সাথে রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের যারা অংশীজন ছিলেন তাদের দূরত্ব। এই দূরত্ব দ্রুত সময়ের মধ্যে যদি সরকার না কমিয়ে আনে, তাহলে জাতীয় ঐক্য সংহতি এখন পর্যন্ত যতটুকু রয়েছে এটাও ভেঙে পড়বে, এবং যত ভেঙে পড়বে তত আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বাড়বে। পরিশেষে বলতে চাই, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। গণহত্যার বিচার পূর্ব
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলবো, যেহেতু সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, সুতরাং আর কোনো তালবাহানা নয়, আর কোনো দায়িত্ব পালন নয়, আপনাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, যাতে করে আওয়ামী লীগ কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন না দেখে। প্রিয় সাংবাদিক ভাইরা, দ্রুত বিচার নিষ্পত্তি করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে চূড়ান্তভাবে যদি সরকার নিষিদ্ধ করতে না পারে, তাহলে এই বিপ্লব অসম্পূর্ণ থেকে যাবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু এই যে কথাগুলো বললাম, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সনদ তৈরি করা, আওয়ামী লীগের যারা পান্ডা ছিল, গুন্ডা ছিল, এদেরকে গ্রেপ্তার করা, এই বিষয়গুলোতে সরকারের আমরা ত্বরিত পদক্ষেপ দেখতে চাই। আবারও আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে সরকার গতকাল প্রাথমিক ধাপে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, পুরো দেশবাসী সরকারকে সাধুবাদ জানাচ্ছে। কিন্তু এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কেন এইভাবে আন্দোলন করা লাগলো, সেই প্রশ্ন আমরা করছি। একই সাথে আমরা লক্ষ্য করছি যে এই আন্দোলন নিয়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে, বিশেষ করে ওয়াসার পক্ষ থেকে পানি ছিটানো, ওয়াসার পক্ষ থেকে পানি সাপ্লাই দেওয়া, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি ছিটানো, সরকার বিরোধী আন্দোলন বা সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা অতীতে করেছি, লক্ষ্য করেছি সরকারের সহযোগিতা ছাড়া সেই আন্দোলন সম্পন্ন হয়েছে। এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলন কিন্তু জনগণের আন্দোলন ছিল। সেইখানে আরেকটি পক্ষ কিভাবে ওয়াসার পানি সাপ্লাই দিল, কেন এইভাবে সিটি কর্পোরেশন তারা ঠান্ডা পানি ছিটালো, এটি নিয়ে আমরা মনে করি সরকারের তদন্ত করা দরকার। যেখানে গুরুত্বপূর্ণ দাবি, সেই দাবিকে এই যে সরকারের এই ধরনের সহযোগিতা, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সভাপতি সর্বশেষ বক্তব্য রাখবেন। আমরা মূলত আমাদের লিখিত বক্তব্য আপনারা শুনেছেন, যে বক্তব্যের মধ্যে দিয়ে সামগ্রিক পুরো বিষয়গুলো উঠে এসেছে। আমরা দীর্ঘদিন ধরে, বিশেষ করে এই 5ই অগস্টের পর থেকেই আমরা এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসরদের নিষিদ্ধ করা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, একই সাথে গত 16 বছরে যারা অবৈধ এবং লুটপাটের মাধ্যমে জনগণের রক্ত চুষে সম্পদ করেছে, সেই সম্পদও বাজেয়াপ্ত করে এই গণ অভ্যুত্থানে এবং গত 16 বছরের গুম খুন, রাজনৈতিক নিপীড়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করার জন্য আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। এই সমস্ত বিষয়ে আমরা খুব বেশি অগ্রগতি লক্ষ্য করি না, বরঞ্চ দিন দিন আমরা শঙ্কিত হয়েছি যে এখানে 28শে অক্টোবর আপনারা জানেন যে বিএনপি সহ বিরোধী দল সমূহের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশ পণ্ড করে একটি দামি নির্বাচন করার জন্য বিরোধী দলের প্রায় 32,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি যে গত এই 5ই অগস্টের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের 32,000 তো দূরের কথা, 3200 নেতা কর্মীকে ওইভাবে গ্রেপ্তার করা হয়নি, যার ফলে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের উপরে নেতৃত্ব দানকারী বিভিন্ন ছাত্র নেতা, জননেতা, তাদের উপরে হামলা হচ্ছে। এখনো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমাদেরকেও হুমকি দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায়, এটি যদি ঝুলিয়ে রাখা হয়, সেটি আমাদের গলার কাটা হবে এবং সেটি ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে। কারণ এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে। গত 9 মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রোপাগান্ডা, নানান ধরনের স্যাবোটেজ তারা করেছে। সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে
এনসিপি, জামাত সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন, শিবিরের ছেলেরাও ছিল, তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল, সমাবেশ, বিক্ষোভ করেছি। গতকালকে আমরা যমুনায় আমরা ঘেরাও করতে চেয়েছিলাম। সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন, কাজে তার উপরে আমরা ওইভাবে প্রেশার যেন না তৈরি করি, কারণ তিনি তরুণদের কথা, ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান। আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার ঘেরাও কর্মসূচি করিনি, কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্যটা বলেছি, এই সরকার তো ভাই আমাদের রক্ত, ঘাম, জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। কাজে এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগবে? এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে? অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে, আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কিন্তু একই সাথে এটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে, গত 9 মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব। বিদেশি দূতাবাসে একজন নয় 3 জন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। দামি রাষ্ট্রপতি এবং এই ফ্যাসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন, কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করেছে। আচ্ছা, রাষ্ট্রপতি থাকে ঢাকায়, উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন, সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা, সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা, সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিশোরগঞ্জের আইজি এই এসপি কি করবে? তো এইভাবে উদর পিন্ডি উদর ঘেরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে। এইটাও আমরা পরিষ্কার করে বলতে চাই, ব্যক্তি ডক্টর ইউনূসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই। নাহলে এই উপদেষ্টারা এতদিন যে সমস্ত পাগলামি করেছেন, যে সমস্ত ভাবসাব দেখাচ্ছেন, এই উপদেষ্টারা সচিবালয়ে ঢুকতে পারতো না যদি আমরা রাস্তায় নামতাম। আজ আমরা শুধুমাত্র ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি জাতির এই সংকটে তিনি ক্ষমতা নিতে চান নাই, আমরা তাকে রাজি করিয়েছি। আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে যেহেতু আমাদের ওইভাবে স্বাভাবিকভাবে সবসময় কথা বলার সুযোগ থাকে না, এবং এখন এই যে উপদেষ্টা পরিষদে একটা কাছের দেয়াল বা বলয় তৈরি হয়েছে, আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, বিদেশিদের চাপ আছে, না হলে গ্রহণযোগ্য হবে না, এই সেই কথাবার্তা বলে, যার ফলেই সরকার গত 9 মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়ায়, এখনো আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায় কিংবা হাসনাতদের উপরে হামলা হয়। তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না, এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট, এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার দরকার। সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয়, তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই, কারণ তারা গত 16 বছরে যেই গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয়। সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার। একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদ এবং তার দোসর, এই যে আওয়ামী লীগের যে নাটবল্টু লেসপেন্সার ছিল, যে
14 দল এই ইনু মেননরা এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন, দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিং এ সগর্বে ঘুরে বেড়াচ্ছেন। এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এরশাদ আওয়ামী লীগকে গত 16 বছর হৃষ্টপুষ্ট করেছেন। এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমরা এখান থেকে দাবি জানাই। এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই 14 দলের নাট বল্টু সকলে আপনার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা তাদের সাথে আলাপ করব এবং লিখিত অভিযোগ দেব। এখন যেহেতু সরকার জনগণের আপনার দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয়, উপদেষ্টাদের হিরোগিরি নয়, উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয়, এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে। সরকারের উপদেষ্টাদের কথাবার্তা এবং গত 9 মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড, নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, স্বজনপ্রীতি, এগুলো গণমাধ্যমে এসেছে। এই বিষয়গুলো ডক্টর ইউনূসকে সমাধান করতে হবে এবং সেজন্যই আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যারা বিতর্কিত কাজ করেছেন, অনতিবিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে। এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আইবি ব্যক্তিগতভাবে ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না, সবচেয়ে বড় কথা তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত 16 বছর। আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনারা নাটক লক্ষ্য করেছেন, নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন, সুন্দর একটি পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ খোঁজ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। এগুলো কেন হয়েছে জানেন? এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে। এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে। তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে, আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। আইবিকে গ্রেপ্তারে কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো? কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো? মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার, তাই আইবিকে দিয়ে আমরা আওয়ামী লীগ রিফাইন করবো, আওয়ামী লীগকে নির্বাচনে দেবো। সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন, তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন, এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের অ্যাক্টিভিস্টরা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন, কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত, সেটা আসিফ নজরুল হয়, অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো, কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিকারে রাখলে আপনার টার্গেট করলে হবে না। প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত, এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে, কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। এবং প্রধান উপদেষ্টা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা, আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা, কিন্তু আমরা আবারও বলবো এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার, আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের 14 দলকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা, কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি এটা হয়ে যাচ্ছে,
চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই আমরা জানি না শুধু আমরা লীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি, আর তলে তলে যে আরো বেশি অনেক কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয় আমাদের কনসার্ন আছে কিনা। তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা ঝুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না। সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের সহযোগী। আমাদের যত রক্ত ঝরেছে, যত ঘাম ঝরেছে, তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই, রক্ত ঝরে নাই। আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, পান্ডা লীগের হামলার শিকার হয়েছি, ওই কয়দিন আপনারা রাজপথে দাঁড়ান নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই। তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি, কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। কাজেই এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা ফিরে আসবে না এবং সামনে নির্বাচন নিয়ে সংকট কাটবে না। তাই আবারও আমরা সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি। সকলকে ধন্যবাদ।